এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ব্লাডের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ব্লাড সংক্রান্ত নিয়ে পার্ট 1 আলোচনা করেছি। সেখানে বিভিন্ন আরবিসি সংক্রান্ত, আরবিসি, ডাব্লিউবিসি এবং রক্তের বেসিক যে ধারণা সেটা আমরা আলোচনা করা হয়েছে। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে, সেই ক্লাসটি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। শুধু ব্লাডই নয়, এছাড়াও আরো অন্যান্য ক্লাস করানো হয়েছে ভিটামিনের উপর, পৌষ্টিকতন্ত্রের উপর এবং কোষ কলা রিলেটেড বিভিন্ন ক্লাস রয়েছে আমাদের চ্যানেলে এবং যা প্লে লিস্টে রয়েছে। এই ক্লাসগুলি আসন্ন আমাদের যে এনটিপিসি পরীক্ষা রয়েছে এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকে ক্লাসে কি কি রয়েছে। প্রথমে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো ব্লাড গ্রুপিং। যেহেতু ব্লাড নিয়ে বেসিক আমাদের আলোচনা করা হয়ে গেছে, ব্লাড গ্রুপিং মানে কি? বিভিন্ন ধরনের আমাদের রক্তের গ্রুপ বলতে আমরা কি বুঝি সেটা হলো এ, বি, এ বি আর ও। এই চারটাই গ্রুপ আমরা সচরাচর চিনি। এটি চারটা গ্রুপ আমাদের রক্তের। এই যে ব্লাডের গ্রুপ এ বি, এ বি ও, এই পদ্ধতিকে ভাগ করা এটাকে বলা হয় এবিও সিস্টেম। তাহলে তোমাদের বোঝা গেল এবিও সিস্টেম কি। প্রথম যে ব্লাড গ্রুপিং করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার 1900 সালে। এই জন্য তাকে ব্লাড গ্রুপিং এর জনক বলা হয়। তাহলে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কাকে ব্লাড গ্রুপিং এর জনক বলা হয়, ফাদার অফ ব্লাড গ্রুপিং। ফাদার অফ ব্লাড গ্রুপিং মনে রাখবে কার্ল ল্যান্ডস্টাইনার। এবিও পদ্ধতি যে বললাম এ বি ও এ বি, এগুলোকে নিয়ে যে ভাগ করা রক্তের বিভিন্ন ভাগ সেটাই হলো এবিও সিস্টেম। এখানে দেখো প্রথম যে আবিষ্কার হয়েছিল তখন এ বি ও আবিষ্কার হয়েছিল, পরবর্তীতে এবি ডিসকভার করা হয়েছে। এবি যে রয়েছে ভাগ রক্তের সেটা ডিসকভার করেছিলেন বিজ্ঞানী ডি ক্যাস্টেলো অ্যান্ড স্টার্লিং। এখন হলো রক্তের এ বি ও এ বি, এই যে ভাগ এটা কিসের উপর ডিপেন্ড করে করা হয় সেটা আমি জানবো। রক্তকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। আমি এখানে দুটো ক্যাটাগরি লিখলাম, একটা হলো প্লাজমা, আরেকটা হলো রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে আমরা এখানে নেব আরবিসি, আর রয়েছে সেতু রক্তকণিকা অনুচক্রিকা। এই যে প্লাজমা আর আরবিসির মধ্যে পাওয়া যায় অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনকে ক্যাপিটাল এ আর বি অক্ষরে লেখা হয়। আর প্লাজমার মধ্যে পাওয়া যায় অ্যান্টিবডি, সেটাকে ছোট অক্ষরের এ আর ছোট অক্ষরের বি অক্ষর দ্বারা ডিনোট করা হয়। এই যে অ্যান্টিজেন রয়েছে এ বি ব্লাডের মধ্যে, এর উপস্থিতির উপর নির্ভর করে নির্ধারণ করা হয় কোনটা এ গ্রুপের ব্লাড, কোনটা বি গ্রুপের ব্লাড, কোনটা এ বি, কোনটা ও। তাহলে আশা করি বোঝা গেল কিভাবে গ্রুপিং করা হয়। এখন দেখো এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। এটা হলো আমাদের আরবিসির ছবি। আরবিসির মধ্যে প্রথম দেখো টাইপ এ মানে এ গ্রুপের রক্ত, টাইপ বি বি গ্রুপের রক্ত, টাইপ এ বি গ্রুপের রক্ত, টাইপ ও মানে কোনো গ্রুপই নেই সেক্ষেত্রে। তার টাইপ ও মানে কোনো মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি নেই এখানে। তাহলে দেখো টাইপ এর মধ্যে এখানে উপরে একটি ছোট ছোট অংশ দেখতে পাচ্ছ না, সূক্ষ্ম চূড়ার মতো অংশ। এই যে সূক্ষ্ম চূড়ার অংশ সেটাকেই বলা হয় অ্যান্টিজেন। তাহলে টাইপ এ গ্রুপের রক্তের মধ্যে কি অ্যান্টিজেন থাকে? এ অ্যান্টিজেন থাকে। একই রকম ভাবে টাইপ বি, যে গোলা গোলা অংশ দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় বি অ্যান্টিজেন। তাহলে টাইপ বি তে কি অ্যান্টিজেন থাকবে? বি অ্যান্টিজেন। আর এ বির মধ্যে এ ও বি দুটোই অ্যান্টিজেন থাকে, এ আর বি। দেখো গোল গোল অংশ আর ত্রিভুজের মতো অংশ রয়েছে। টাইপ ও এর মধ্যে কোনো কি অ্যান্টিজেন নেই, টাইপ ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। তাহলে এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে টাইপ এর মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? এ অ্যান্টিজেন। টাইপ বির মধ্যে বি অ্যান্টিজেন। এ বির মধ্যে এ বি দুটো অ্যান্টিজেন থাকে, টাইপ ওর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না। তো এই অ্যান্টিজেনগুলো পাই কোথা থেকে? আমরা আরবিসির মধ্যে পরিলক্ষিত। এই যে অ্যান্টিজেনের উপস্থিতির উপর নির্ভর করেই কোনটা এ গ্রুপ হবে, কোনটা বি গ্রুপ, কোনটা এ বি, কোনটা ও নিতে হবে। এই নিয়ে আমরা এখন ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমেই আমি এখানে আলোচনা করব টাইপ এ নিয়ে। টাইপের মাথার মধ্যে দেখো ত্রিভুজের মতো অংশ বা কোনা কোনা অংশ। তাহলে টাইপের মধ্যে অ্যান্টিজেন কি থাকে? পরীক্ষা ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করবে। টাইপের মধ্যে অ্যান্টিজেন দেখতে পাওয়া যায় অ্যান্টিজেন এ। তাহলে অ্যান্টিজেন যদি এ থাকে এখানে অ্যান্টিবডি থাকবে কি? বি। অ্যান্টিবডি থাকবে বি। একটু এটা নিয়ে পরে আলোচনা করছি। টাইপ বির মধ্যে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হলো বি, অ্যান্টিজেন যদি বি হয় তাহলে অ্যান্টিবডি হবে ছোট এ।
টাইপ এ বির মধ্যে, তাহলে এ বির মধ্যে টাইপ যে এবি রক্ত রয়েছে তার মধ্যে অ্যান্টিজেন এও রয়েছে, দেখো এ রয়েছে, আবার অ্যান্টিজেন বিও রয়েছে। তার মানে এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, এবির মধ্যে অ্যান্টিবডি নেই, অ্যান্টিবডি নেই। এবার আসো টাইপো, টাইপোর চারিপাশে কোনো উঁচু বা নিচু অংশ নেই, চোখা অংশও নেই। তার মানে কি এখানে কোনো অ্যান্টিজেন থাকে না, নো অ্যান্টিজেন, নো অ্যান্টিজেন, অ্যান্টিজেন। তাই নো অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিবডি কি থাকবে? বোথ, অ্যান্টিবডি। তাহলে তোমাকে কিন্তু এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে দেখো এ গ্রুপের রক্তের মধ্যে আমরা বুঝলাম অ্যান্টিজেন এ থাকে। অ্যান্টিজেন এ আকার কিরকম? কোনা কোনা, অনেকটা এ অক্ষরের মতো। আর অ্যান্টিজেন এর মধ্যে থাকবে কি? অ্যান্টিবডি বি। অ্যান্টিবডি বির আকারটা ভালো করে লক্ষ্য করো, অ্যান্টি দেখো একটা ইউ আকারের, আর অ্যান্টিবডি বি হলো একটা ইউ আকারের, মাথাটা এরকম ইউ আকারের। কিন্তু অ্যান্টিবডি এর আকারটা তুমি লক্ষ্য করো, মাথাটা দেখো চোখা বা উল্টা এ টাইপের। ক্লিয়ার? তাহলে যদি এ গ্রুপের রক্তের মধ্যে অ্যান্টিজেন এখানে যদি অ্যান্টিবডি বি থাকতো, তাহলে অ্যান্টিবডি এ থাকতো, তাহলে কি হতো? অ্যান্টিবডি এ থাকলে দেখো মাথাগুলো চোখা চোখা, তাহলে এর সঙ্গে সেট হয়ে যেত, তাহলে কি রক্তের অসুবিধা হতো, একটা সামঞ্জস্য থাকতো না, রক্তে কি একটা অসামঞ্জস্য পরিস্থিতি সৃষ্টি হতো। এর জন্য এর মধ্যে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি থাকে, আকারের উপর ডিপেন্ড করে সেট হবে না। একই রকম ভাবে টাইপ বি, টাইপ বি টার মধ্যে কি অ্যান্টিজেন বি, এখানে অ্যান্টিজেন এ থাকে, এগুলো দেখতো কেমন, ওই যে উল্টা এর মতো। তাহলে এখানে কি হবে? যদি এখানে যদি থাকতো আমাদের অ্যান্টিবডি বি থাকতো, তাহলে অ্যান্টিবডি বি থাকলে এর সঙ্গে সেট হয়ে যাবো, গোল গোল সেট হয়ে যেত, তাহলে কি অসামঞ্জস্য একটা পরিস্থিতি সৃষ্টি হতো। এই জন্য নিই, এইভাবে তোমরা মনে রাখবে, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে, অনেকদিন মধ্যে কোনো ডাউট হবে না পরীক্ষায়। এবার দেখো অ্যান্টিজেন এ ও বি দুটোই রয়েছে এবির মধ্যে, কিন্তু তার মানে এবির মধ্যে দুটো থাকলে পরে এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না, কারণ যেটি একটাই থাকবে না, যে কোনো একটা সাথে কানেক্ট হয়ে যাবে, এই হলো লজিক। টাইপের মধ্যে দেখো কোনো অ্যান্টিজেন নেই, তার মানে এখানে বোথ অ্যান্টিবডি। আশা করি বোঝা গেল এখান থেকে। এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি উপর কে পরিলক্ষিত করে নির্ণয় করা হয় কোনটা কি গ্রুপের রক্ত। তাহলে কিভাবে রক্ত নির্ণয় করে? তোমার এক ফোঁটা রক্ত নেবে, স্লাইডের মধ্যে নেওয়া হবে, অনুবীক্ষণ যন্ত্রে সেটা নিচে রাখা হবে, তারপর সেটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে স্পাইক গুলো কিরকম। যদি এরকম ত্রিভুজ আকারের স্পাইক থাকে এরকম, তখন সেটাকে বুঝতে হবে টাইপ এ, তার মানে এখানে অ্যান্টিজেন এ রয়েছে, এ গ্রুপের রক্ত। আর যদি দেখা যায় গোল গোল টাইপের থাকে, তার মানে অ্যান্টিজেন বি রয়েছে, তাহলে তখন সেটা বুঝতে হবে টাইপ বি। একই রকম দুটো যদি থাকে তখন টাইপ এ বি, আর যে কোনো অ্যান্টিজেন নেই, তার মানে এটা হবে ও গ্রুপের রক্ত। তাহলে বোঝা গেল তাহলে কিভাবে পরীক্ষা করা। কিন্তু এখন সমস্যা হলো আমরা বুঝলাম কোনটা এ, কোনটা বি, কোনটা এ বি, কোনটা ও। এখন যে আমরা দেখতে পাই যে পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা কি, এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ, এই সমস্ত ব্যাপারটা কি, এখন সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কি পড়লাম? রক্তের বিভিন্ন গ্রুপগুলো নিয়ে আলোচনা করলাম। এখন গ্রুপের মধ্যে এখন আমরা পড়বো পজিটিভ আর নেগেটিভ ব্যাপারটা। এর জন্য তোমাকে বুঝতে হবে আরএস ফ্যাক্টর। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার এবং উইনার আরএস ফ্যাক্টরে আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার এবং উইনার দুজন বিজ্ঞানী মিলে এই আরএস ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন। আরএস ফ্যাক্টর আবিষ্কার কেন হলো, কিভাবে হলো? রিসার্চ নামে এক ধরনের মাংকি, দেখো এরকম মুখটা হলো লাল বর্ণের, সেই রিসার্চ নামে এক মাংকি যে রয়েছে, সেই বিভিন্ন এরকম রিসার্চ টাইপের মাংকিগুলোকে পরিলক্ষিত করতে শুরু করলো। পরিলক্ষিত করবে কি? প্রত্যেকটা ব্লাড নিয়ে স্যাম্পেল নিয়ে টেস্ট করা শুরু করলো। প্রথমে অনেক প্রজাতি, অনেক এই টাইপের রিসার্চ প্রজাতি, সব ধরনের বানরকে কালেক্ট করলো ওরা। সব কালেক্ট করার পর সবার থেকে রক্ত নিল, দেখলো কি সবার রক্ত টেস্ট করা হলো। প্রথমটাতে দেখলো কোনোটাতে মনে করো এ গ্রুপের রক্ত, কারো বি গ্রুপের রক্ত, কারো এ বি গ্রুপের রক্ত, কারো ও গ্রুপের রক্ত। তাহলে এ গ্রুপের রক্ত দেখা চেনার নিয়ম কি একটু আগে বুঝলাম, এরকম গোল থাকবে, মাথার মধ্যে এরকম ত্রিকোণাকৃতি থাকবে, তাহলে এটা এ গ্রুপের রক্ত। কিন্তু সমস্যা কি দেখা গেল? দেখা গেল এ গ্রুপের রক্তের মধ্যেই কিছু 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 বানরের ক্ষেত্রে রয়েছে কি এ গ্রুপের রক্ত ঠিক আছে, এরকম অবস্থায় রয়েছে এই গ্রুপের এরকম দেখতে, কিন্তু মাঝখানে একটা প্রোটিন নির্মিত পদার্থ রয়েছে। এই যে যখন প্রোটিন নির্মিত পদার্থ দেখতে পেলো, তার মানে এই গ্রুপের ভাগ সৃষ্টি হয়ে গেল।
এই যে প্রোটিনের পরমাণু সেটাই দেখেই তৈরি হলো কি পজিটিভ আর নেগেটিভের ব্যাপার। তার মানে এই যে প্রোটিনের অংশ সেটাকেই বলা হয় আরএস ফ্যাক্টর। আর যাদের এই এ গ্রুপের মধ্যে যাদের এই আরএস ফ্যাক্টরটা বর্তমান থাকে, উপস্থিত থাকে, সেটা হলো পজিটিভ, তার মানে এ পজিটিভ। যাদের থাকে না, ডাইরেক্ট এরকম স্পাইক থাকে, তারা হলো এ নেগেটিভ। তাহলে বোঝা গেল তাহলে কখন এ পজিটিভ হয়, কখন এ নেগেটিভ হয়। একই রকম ভাবে বি এর ক্ষেত্রেও তাই। দেখো বি এর ক্ষেত্রে কি ছবি ছিল, এরকম টাইপের গোল গোল অংশ। এখন সমস্ত রিসার্চ প্রজাতি বানরকে নিয়ে পরীক্ষিত করলো, দেখলো সবার রক্ত কালেক্ট করা হলো, দেখলো বি গ্রুপে যাদের রক্তগুলো রয়েছে তাদের স্যাম্পেল গ্রুপে কালেক্ট করলো, একসাথে করলো, আলাদা আলাদা করলো, এই গ্রুপ যাদের আলাদা, বি গ্রুপ এ বি, আর ও সবগুলোকে আলাদা আলাদা করলো, কারণ এই যে গ্রুপিং সিস্টেম তো আমরা আগেই শিখে নিয়েছি। এই যে বি গ্রুপ আলাদা হয়ে গেল, কিন্তু ঠিক একই রকম আবার সমস্যা দেখা দিল। এই যে বি গ্রুপের রক্তের মধ্যে দুটো ভাগ আবারও পরিলক্ষিত হলো। কোনো বি গ্রুপের মধ্যে এরকম প্রোটিন নির্মিত আবরণ রলো, আর কিছু কিছুর মধ্যে এরকম প্রোটিন আবরণ নেই। যাদের মধ্যে এরকম প্রোটিন জাতীয় পদার্থ রইলো তারা হয়ে গেল পজিটিভ, বি পজিটিভ, আর যাদের মধ্যে নেই তারা বি নেগেটিভ। ঠিক একই রকম ভাবেই তৈরি হলো এ বি পজিটিভ এবং এ বি নেগেটিভ, আর ও পজিটিভ এবং ও নেগেটিভ। এই হলো আমাদের আরএস ফ্যাক্টরের কাজ। তাহলে আরএস ফ্যাক্টরের উপর নির্ভর করেই নির্ধারিত হয় আমাদের গ্রুপের কোনটা পজিটিভ গ্রুপের রক্ত, কোনটা নেগেটিভ গ্রুপের রক্ত। তাহলে পরীক্ষায় এখানে আসে যে সার্বজনীন দাতা কাকে বলা হয়। সার্বজনীন দাতা বলা হয় ও নেগেটিভকে। সার্বজনীন গৃহীতা বলা হয় এ বি পজিটিভকে। তোমরা এখান থেকে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে আরএস ফ্যাক্টর শিখে নিলাম। এখন হলো আমরা শিখবো ব্লাড ক্লটিং, কিভাবে আমাদের রক্ত জমাট বাঁধে, বা একে বলা হয় সায়েন্টিফিক ভাষায় হেমাস্টোসিস বা ব্লাড ক্লটিং। তাহলে রক্ত জমাট বাঁধতে গেলে কিসের প্রয়োজন? কিছু কিছু আমাদের প্রোটিনের প্রয়োজন হয়, যেমন 5-বিনোজেন প্রোটিন, প্রথম বিন প্রোটিন, আর বিভিন্ন ধরনের ফ্যাক্টরের প্রয়োজন হয়। সেগুলো হলো 5-বিনোজেন ফ্যাক্টর, প্রথম বিন ফ্যাক্টর, থাম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম এবং ভিটামিন কে। তোমরা পড়েছো ভিটামিন কেও তো ব্লাড ক্লটিং এ সাহায্য করে। তাহলে কিভাবে এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা হয়? রক্ত যখন আমাদের দেহের ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন কি রক্ত জমাট বাঁধে? না, তখন রক্ত জমাট বাঁধে না। কেন জমাট বাঁধে না? কারণ কি রক্তের মধ্যে যে বেসোফিল নামে রক্তকণিকা রয়েছে সেখানে হেপারিন ক্ষরণ করে, আর হেপারিন ক্ষরণ করার জন্য আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না। এর জন্য ব্লাড ব্যাংকে যে রক্ত সেটাও জমাট বাঁধে না। সেখানে একদম সোডিয়াম নাইট্রেট টাইপ একটা পদার্থ এখানে ব্যবহার করা হয়, এবং যার ফলে কি রক্ত জমাট বাঁধা মানে রক্ত তঞ্জক, রক্ত যাতে জমাট না বাঁধে এই টাইপের পদার্থ ইউজ করা হয়। এই জন্য ব্লাড ব্যাংকের রক্ত জমাট বাঁধে না। তাহলে আমাদের দেহের রক্ত জমাট বাঁধে না, আমাদের রক্তের ভিতরে যে রয়েছে হেপারিন ক্ষরিত হয় বিভিন্ন রক্তকণিকা থেকে, সেই রক্তকণিকা হেপারিন ক্ষরণ হওয়ার পরে কি আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে না। রক্ত জমাট বাঁধতে আমাদের বিভিন্ন কাজ সম্পন্ন হতো না। আর আমাদের যে বাইরের কোনো অংশ কেটে যায় তখন যে রক্ত বাড়ায় সেই সময় আমাদের রক্ত জমাট বাঁধে। আমাদের রক্ত জমাট বাঁধতে কম থেকে 3 থেকে 4 মিনিট সময় নেয়। 3 থেকে 4 মিনিট সময় নেয়। এখন এই রক্তটা জমাট বাঁধে কি করে সেটা এখন আমরা বুঝবো। আমরা এর আগে পড়েছি যে রক্ত জমাট বাঁধতে কোন কণিকা সাহায্য করে। তোমরা বলবে রক্ত জমাট বাঁধতে অনুচক্রিকা সাহায্য করে। অনুচক্রিকা কিভাবে সাহায্য করবে? অনুচক্রিকা মানেই হলো থ্রোম্বোসাইট। প্রথমে কি হবে? অনুচক্রিকা মানেই হলো থ্রোম্বোসাইট। তাহলে থ্রোম্বোসাইট থাকবেই আমাদের রক্তের মধ্যে। তাহলে কোনোখানে আমাদের রক্ত কেটে গেল, হাত বা পা যাই হোক না কেন, সেই জায়গাতে তাহলে কি হবে? থ্রোম্বোসাইট সেখানে গিয়ে হাজির হবে, কারণ সেখানে থ্রোম্বোসাইট থাকবেই। তারপরে কি করবে? বাতাস তো সেখানে কেটে গেলে এখানে বাতাস পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে বাতাস আর থ্রোম্বোসাইট বিক্রিয়া করবে, এখানে বাতাস যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে এখানে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি করবে। থ্রোম্বোপ্লাস্টিন উপাদান তৈরি হয়ে গেল, বাস থাক আমাদের কাছে থ্রোম্বোপ্লাস্টিন। আরো কি লাগবে? ক্যালসিয়াম। তাহলে কোন পরীক্ষা জিজ্ঞেস করতে পারে রক্ত সঞ্চালনের সময় কোন ধাতু সাহায্য করে? অ্যান্সার করবে ক্যালসিয়াম। এই থ্রোম্বোপ্লাস্টিন যেটা উৎপন্ন তার সঙ্গে ক্যালসিয়াম যুক্ত হবে। ক্যালসিয়াম যুক্ত হলো, কিন্তু থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম যুক্ত হয়ে একা একা এরা রক্ত জমাট বাঁধতে সমর্থ হয় না। এদের রক্ত জমাট বাঁধতে আরো কিছু উপাদানের প্রয়োজন। সেই জন্য বাইরের থেকে ডেকে নিয়ে আসলো এরা প্রথম বিন। আসলে প্রথম বিন প্রথমে আমরা যখন রক্তের মধ্যে থাকে তখন এই মডিফিকেশন অবস্থায় থাকে না,
তাকে মডিফিকেশন করার দরকার পড়ে। তাই থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম প্রথম বিনের সঙ্গে যুক্ত হয়ে তার মডিফিকেশন ঘটে, তখন সেটা পরিণত হয় থ্রোম্বিনে। এতটুকু বোঝা গেল। তাই থ্রোম্বিনের পর এর সঙ্গে আমাদের রক্তের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যার নাম হলো 5-বিনোজেন প্রোটিন। যেমন প্রথম বিন 5 হলো প্রোটিনের নাম, সেই 5-বিনোজেন প্রোটিন থ্রোম্বিনের সঙ্গে যুক্ত হয়। থ্রোম্বিনের সঙ্গে যুক্ত হলো, যুক্তটা নেটের মতো সৃষ্টি করে, এই দেখো জালের মতো সৃষ্টি করে, এই জালের মতো, এটাই হলো 5 বিন। এটাই পরবর্তীতে কি বলা হয় 5 বিন জাল। যদি জালের মতো সৃষ্টি করে তাহলে কি হবে, জালের মতো তোমার দেহের বাইরে থেকে রক্ত বেরোচ্ছে, তাই এখন জালের মতো সৃষ্টি করে দিল, তার মানে কি সব কণিকা যা কিছু ছিল সবগুলোকে একবারে আটকে দিল, এমন করেই রক্ত জমাট বেঁধে গেল। তাহলে কিভাবে রক্ত জমাট বাঁধলো তা আমরা পড়লাম। তাহলে মনে রাখবো কি, কিছু কিছু টুকটাক কোশ্চেন জিজ্ঞেস করে, যেমন ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর গুলি কি কি, এই জন্য টিক দিচ্ছি। সেটা কি, ফুল পরে টুপ, তার মানে কি এ ফর 5-বিনোজেন প্রোটিন। তাহলে কোন প্রোটিন সাহায্য করে, 5-বিনোজেন প্রোটিন, এটা একটা ফ্যাক্টর। প্রথম বিন সাহায্য করে, যে ফর প্রথম বিন, টুপ পরে গেল প্রথম বিন, আর পরে থ্রোম্বিন হবে, আর টুপ করে এভাবে মনে রাখবে, এই যে প্রথম বিন আর দিয়ে তাহলে কি হবে থ্রোম্বিন। তাহলে এই দেখো এফ ফর 5-বিনোজেন, ফর প্রথম বিন, তারপরে টুপ পরে, টু পরে কি হবে, টু হলে থ্রোম্বিন হবে, যে থ্রোম্বিন, এমন করে মনে রাখবো। আর ফর সি, মানে ক্যালসিয়াম, এই যে মনে রাখার টেকনিক এসে গেল। তাহলে এই যে 5-বিনোজেন, প্রথম বিন, থ্রোম্বোপ্লাস্টিন, এগুলো ক্যালসিয়াম, এগুলো হলো কি বিভিন্ন ধরনের ফ্যাক্টর রক্ত জমাট বাঁধা। এই রক্ত জমাট বাঁধতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। এবং এই রক্ত জমাট বাঁধার জন্য পরীক্ষায় যদি জিজ্ঞেস করে কি প্রোটিন ব্যবহৃত হয়, অ্যান্সার তোমাকে করতে হবে 5-বিনোজেন প্রোটিন এবং প্রথম বিন প্রোটিন, এগুলো সব জমাট বাঁধার উপাদান। এবার আমরা রক্ত জমাট বাঁধা রিলেটেড একটা রোগ পড়বো, সেটা হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া এমন একটা রোগ হলো, কারো যদি যার হিমোফিলিয়া আছে কোনো অংশ কেটে গেল দেহে, কেটে গেলে সেই অংশ থেকে সহজেই রক্ত জমাট বাঁধবে না, সেই যে সমস্যা সেটা হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া একটা জিনেটিক ডিজিজ, জিনেটিক ডিজিজ। তাহলে জেনেটিক ডিজিজ কিভাবে বোঝা যাবো, মানে কিভাবে ব্যাপারটা, হিমোফিলিয়াকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি। তাহলে হিমোফিলিয়া মানে কি বললাম, রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধে যাবে দেহের ভেতরে, জমাট বাঁধা, জমাট না বাঁধা, সরি, রক্ত জমাট না বাঁধা, সেই প্রক্রিয়া হলো হিমোফিলিয়া। তাহলে কেন রক্ত জমাট বাঁধে না, তা দেখো হিমোফিলিয়াকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হলো হিমোফিলিয়া এ, একটা হিমোফিলিয়া বি। কারণ হলো ফ্যাক্টর 8 এর উপস্থিতি। হিমোফিলিয়া এর কারণ কি, ফ্যাক্টর 8 এর অনুপস্থিতি, আর হিমোফিলিয়া বির কারণ কি, ফ্যাক্টর 9 এর অনুপস্থিতি। ব্যাপারটা কি ঘটে, আসলে ফ্যাক্টর 8 এটা কি, এটা একটা মনে কর জিনের থেকে তৈরি হয় একটা ফ্যাক্টর, জিনের মিউটেশনের ফলে তৈরি হয়, জিনের মিউটেশন, জিনের মিউটেশনের ফলে। এখন জিনের মিউটেশন জনিত কারণে, সবার ক্ষেত্রে হয় না, জিনের মিউটেশন জনিত কারণে ফ্যাক্টর 8 উপস্থিত হয় না। তাহলে ফ্যাক্টর 8 কাজ কি করে, ফ্যাক্টর 8 কাজ করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কিন্তু কোনো কারণবশত জিনের মিউটেশন জনিত কারণে বা জিনের যে বিভাজন জনিত কারণে ফ্যাক্টর 8 উপস্থিত হয় না যে সমস্ত ব্যক্তির দেহে। তাহলে ফ্যাক্টর 8 যদি উপস্থিত না হয়, তাহলে ফ্যাক্টর 8 তো আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে রক্ত জমাটও বাঁধবে না। এই যে এই সমস্যা, এটাই হলো হিমোফিলিয়া। তাহলে পরীক্ষায় আসবে যে হিমোফিলিয়া কি, হিমোফিলিয়া হলো রক্ত জমাট না বাঁধা, কোন ফ্যাক্টরের উপস্থিতি হয় অনুভূত এই সমস্যা দেখতে পাওয়া যায়, ফ্যাক্টর 8। যদি ফ্যাক্টর 8 থাকতো তাহলে কি সেই রক্ত জমাট বাঁধতো, কিন্তু ফ্যাক্টর 8 অনুপস্থিত কেন, জিনের মিউটেশন হয়, তখন জিনের মিউটেশন জনিত কারণে ফ্যাক্টর 8 তৈরি হয় না, আর ফ্যাক্টর 8 তৈরি না হওয়ার ফলে রক্ত জমাট কি, এই সমস্যা দেখতে পাওয়া যায়। তাহলে আশা করি বোঝা গেল। ঠিক একই রকম হিমোফিলিয়া বি, তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে হিমোফিলিয়া বি কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে হয়, অ্যান্সার করতে হবে ফ্যাক্টর 9। ফ্যাক্টর 9 কি করে, ঠিক ফ্যাক্টর 8 এর মতো কাজ, জিনের মিউটেশন জনিত কারণে ফ্যাক্টর 9 তৈরি হয় না, আর ফ্যাক্টর 9 তৈরি না হওয়ার জন্য রক্তও জমাট বাঁধে না, এটা রক্ত জমাট বাঁধতে একটা কি সাহায্য করে আমাদের। এই যদি সমস্যা হয় তখন আমাদের রক্ত, তাহলে ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 8 হলো হিমোফিলিয়ার সঙ্গে রিলেটেড। ফ্যাক্টর 8 হলো মেইনলি হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 9 হিমোফিলিয়া বি। জিনের মিউটেশন জনিত কারণের ফলে ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না, আর ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 উৎপন্ন না হওয়ার ফলে রক্ত জমাট বাঁধে না, এইগুলো সমস্যা, এটাই হলো আমাদের হিমোফিলিয়া। তাই এটা আমাদের কি ডিজিজ, রক্ত জমাট বাঁধা রিলেটেড একটা ডিজিজ, এবং এটা জিনেটিক ডিজিজ। তাহলে
আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। তাহলে আমরা পূর্বের ক্লাসে রক্তের বেসিক নিয়ে আলোচনা করেছি, রক্তের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছি, রক্তের কাজ বুঝেছি, প্লাজমা কি সমস্ত বুঝেছি। আজকে আমরা পড়লাম রক্তের বিভিন্ন গ্রুপ, এ বি ও বিভিন্ন গ্রুপ এবং এর পজিটিভ নেগেটিভ হওয়ার ব্যাপারটা, রক্ত কিভাবে জমাট বাঁধে এবং হিমোফিলিয়া। এতে করে আমাদের ব্লাড প্লেটের একটা ক্লাস শেষ হলো। এর পরের ক্লাসে আমাদের এই ক্লাসে এর উপরে চ্যাপ্টারের উপরে এমসিকিউ আসবে। যদি কোনো অংশে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।